সাম্প্রতিক সময়ে সাবেক উপদেষ্টা, সুন্দরী উপদেষ্টা রিজওয়ানা হাসানের একটি বক্তব্যকে কেন্দ্র করে সারা বাংলাদেশে রাজনীতিতে তোলপাড় তৈরি হয়েছে। সেটি হলো কি? ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছেন বলে তার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উঠেছে। তিনি তার নিজের কথাতেই ফাঁদে পড়েছেন, ধরা পড়েছেন। ওভার এক্সপোজ করতে গিয়ে আমার কাছে এই জিনিসটি খুব এক্সপোজ করতে হয়। আরেক দালাল বাঙ্গু টাউট এবং ভারতপন্থী সাংবাদিক, তথাকথিত সাংবাদিক খালেদ মহিউদ্দিনের সাথে সাক্ষাৎকার দিতে গিয়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছিলেন, নির্বাচনে কিছুটা ইঞ্জিনিয়ারিং হয়েছে, নির্বাচনের ফলাফল কিছুটা এদার ওদার হয়েছে। তখন খালেদ মহিউদ্দিন জিজ্ঞেস করে, ইঞ্জিনিয়ারিং হয়েছে বলে আপনি কি অভিযোগ করতে চান? তখন ডাক্তার শফিক খুব সুন্দর একটি কথা বলেছে। তাৎক্ষণিকভাবে অনেকের কাছে সেটা ভালো না লাগলেও কথাটি ছিল খুবই ওয়েটফুল। তিনি তখন বলেছিলেন, আমি যদি এখন এই অভিযোগ করি তাহলে আমার তথ্য প্রমাণ দিতে হবে, কিন্তু আমার হাতে সেই প্রমাণ নেই। কিন্তু দেখেন, কিছুদিন যেতে না যেতেই সেই প্রমাণ উপদেষ্টা রিজওয়ানা নিজেই হাজির করে দিলেন। তিনি বললেন, বাংলাদেশের একটি শক্তিকে আমরা মেইন স্ট্রিমে বা মূলধারার রাজনীতিতে যুক্ত হতে দেইনি। অর্থাৎ রিজওয়ানার এই কথায় মারাত্মকভাবে স্পষ্ট যে একটি স্বাভাবিক প্রক্রিয়াকে তিনি বাধাগ্রস্ত করেছেন। একটি স্বাভাবিক মতামতকে সামনে আসার ক্ষেত্রে তিনি বাধা তৈরি করেছেন। একটি স্বাভাবিক শক্তিকে তিনি দমিয়ে দিয়েছেন। অর্থাৎ গণতান্ত্রিক ধারার সবচাইতে বড় শক্তি হলো কোনো ধারাকে তার মতামত প্রকাশ করতে দেওয়া স্বাভাবিকভাবে। মানুষ যদি তাকে গ্রহণ করে তাহলে সে সমাজে অ্যাকসেপ্টেন্স পাবে। কিন্তু রিজওয়ানা যে কথাটি বলেছেন, আমরা মেইন স্ট্রিমে যুক্ত হতে দেইনি। এখন কথা তা না। কথা হলো, রিজওয়ানা যে এই জিনিসগুলো করলো জামায়াতকে ইঙ্গিত করে বা ইসলামপন্থীদেরকে ইঙ্গিত করে, এতে খুশি হলো কারা? তবে খুশি হোক, যেই খুশি হোক না কেন, একটি পক্ষ কিন্তু মারাত্মকভাবে ভয় পেয়ে গিয়েছে। তারা কারা? তাদের পরিণতি কি হবে শেষ পর্যন্ত? আলাপ করব মূলত সেই জিনিসটি নিয়ে। যেমন আপনার রিজওয়ানা হাসান বলেছেন, আমরা বলতে কারা? এখানে খলিলুর রহমান যুক্ত আছেন, নির্বাচন কমিশনারের নাম আসতে পারে, আসিফ নজরুলের নাম আসতে পারে। এই নানান অভিযোগগুলো যখন একসাথে আসবে তখন আতঙ্কটা কার হবে? এদের সাথে কাদের সম্পর্ক? যেমন রিজওয়ানা এবং আসিফ নজরুল প্রথম আলোর ঘরানার বুদ্ধিজীবীদের পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্তই তারা নিতেন না। এটা কিন্তু একদম পরিষ্কারভাবে প্রমাণিত বাংলাদেশের রাজনীতিতে। আবার ধরেন, এই যে রিজওয়ানা যে কথা বলেছে, এই কথার কিন্তু প্রতিক্রিয়া সব দিক থেকে আসতে পারত। তিনি একটা স্বাভাবিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছেন। অন্তত এই মর্মে বাংলাদেশের সব দিক থেকে এই ব্যাপারে নিন্দা বা প্রতিক্রিয়া আসতে পারত। কিন্তু দেখেন, শুধুমাত্র এনসিপি এবং জামায়াত ব্যতীত আর কেউ এটা নিয়ে প্রতিক্রিয়া দেখায়নি। এর কারণটা কি? এর কারণটা হলো ভয় পেয়ে যাওয়া। এই ভয় যদি প্রথম আলো পর্যন্ত পৌঁছে যায়, মতিউর রহমানদের পর্যন্ত পৌঁছে যায়, সিপিবি, বাসদ, ছাত্র ইউনিয়ন পর্যন্ত পৌঁছে যায়, এই প্রতিক্রিয়া, এই ঢেউ যদি সেদিকে লেগে যায়, বিএনপি নিজেরাই আতঙ্কে আছে। স্বাভাবিকভাবে সরকার গঠন করলেও কতদিন ক্ষমতায় থাকতে পারে, সরকার চালানোর ক্যাপাসিটি তাদের আছে কিনা, বাংলাদেশ যেভাবে চলছে, ধর্ষণ, খুন, চাঁদা যেভাবে মুহুর্মুহু চলছে, মিডিয়া টিকবে কিনা, মিডিয়ার উপরে তো মানুষের আস্থা নাই। সেই মিডিয়া কি সঠিক তথ্য আমাদেরকে দিচ্ছে না বা দিবে কিনা ভবিষ্যতে? মিডিয়া কি আবার বাংলাদেশের মানুষের বিক্ষুব্ধের শিকার হবে কিনা, বিক্ষুব্ধ মন মানসিকতার শিকার হবে কিনা, সেই নিয়েও প্রশ্ন রয়েছে। অর্থাৎ মিডিয়াতে ভয় রয়েছে, সুশীল সমাজে ভয় রয়েছে, ব্যবসায়ী সমাজে ভয় রয়েছে। হ্যাঁ, কারণ এই প্রক্রিয়ার সাথে ভারত যুক্ত থাকতে পারে। অর্থাৎ এই শক্তিগুলো মানুষ থেকে
বিচ্ছিন্ন হয়ে যাবে। এখন আমাদের মানুষের মাথার ভিতরে একটা জিনিস গেঁথে আছে। সেটা কি? ব্যবসায়ীরা যদি ভালোভাবে ব্যবসা করতে পারে তাহলে দেশ টিকবে। কেন আমরা এটা ভাবি? কারণ বাংলাদেশের সকল পত্র-পত্রিকা, মিডিয়াগুলো কিন্তু ব্যবসায়ীদের দ্বারা নিয়ন্ত্রিত বা মালিকানা ব্যবসায়ীদের। তারা মনে করে ব্যবসা ভালো থাকলেই দেশ ভালো থাকবে। আমরা যারা মধ্যবিত্ত, গরিব বা নিম্নবিত্ত, হ্যাঁ? যাদের আয় মোটামুটিভাবে ৬ অঙ্কের নিচে, যারা ধরেন রিক্সা ভাড়া দিতে হিমশিম খায়, ঘর ভাড়া দিতে টেনশন করে, মাসের ২৫ তারিখে গিয়ে বাজার-সাজার নিয়ে তাদের টেনশন শুরু হয়ে যায়। এরকম বাংলাদেশের বেশিরভাগ মানুষই তো এরকম, তাই না? ধরেন একটা মানুষ ৫০-৪০ হাজার টাকা বেতন পায়। সে বাসা ভাড়া দিয়ে দিচ্ছে ১০,০০০ টাকা। সে বাজার করতেছে, মুদির বিল ১০,০০০ টাকা। বাচ্চা-কাচ্চার খরচ আছে তার ১০,০০০ টাকা। স্ত্রীর খরচ আছে তার ২,০০০-৫,০০০ টাকা। আছে না? মা-বাবার খরচ আছে তার ২,০০০-৫,০০০ টাকা। সেই লোকটা তো হিমশিম খাচ্ছে। বেশিরভাগ বাংলাদেশের মানুষের ইনকাম কিন্তু একমুখী। মানে ওয়ান ওয়ে ইনকাম। মানুষের যদি ২-৩ টা ইনকাম থাকে তাহলে কিন্তু মানুষ টেনশন কম করতে পারে। ধরেন একটা চাকরি করলো। চাকরির পাশাপাশি সে একটা অনলাইন বিজনেস করতেছে। হ্যাঁ? পাশাপাশি সে ছোট্ট একটা অ্যাগ্রো ফার্ম চালাচ্ছে। অথবা সে পাশাপাশি ধরেন এই রাত্রিবেলা কোনো জায়গায় পার্ট টাইম একটা জব করছে। একটা কনসালটেন্সি করতেছে শুক্র শনিবার। যখন এই বহুমুখী ইনকামটা আপনার থাকবে তখন আপনার কিন্তু জীবনে কিছুটা রিল্যাক্স চলে আসতে পারে। তবে সবচাইতে উত্তম মনে রাখবেন এই পৃথিবীতে বিজনেস কি? অ্যাগ্রো। এটা কোনোদিন বন্ধ হবে না ভাই। এটা মানুষের চাহিদা থাকবে, এটা চলবে। তো যাই হোক, যা বলছিলাম, রেজওয়ানার এই ভূমিকায় ব্যবসায়ীরা এক ধরনের ভয়, মিডিয়া এক ধরনের ভয় রয়েছে, বা বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি এক ধরনের ভয় রয়েছে। এই কারণে তাদের মধ্যে শক্ত প্রতিক্রিয়া নাই। নয়তো জামাত যখন রেজওয়ানার বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখিয়েছে তখন বিএনপি রেজওয়ানার পক্ষে শক্ত অবস্থান নিয়ে রাস্তায় নামতে পারত। হ্যাঁ, এখন দেখেন প্রথম আলো, চ্যানেল ওয়ান বা এরা ব্যতীত তাদের পক্ষে রেজওয়ানার পক্ষে শক্ত অবস্থান নিয়ে তেমন কেউ দাঁড়ায় নাই। যদিও চূড়ান্তভাবে ধারাবাহিকভাবে রেজওয়ানা, ডক্টর ইউনূস বা তত্ত্বাবধায়ক সরকারকে চূড়ান্তভাবে বিতর্কিত করা তাদের মূল টার্গেট। কারণ বিএনপিকে বা ডক্টর ইউনূসের সরকারকে যতটা অবৈধ বানাতে পারবে ন্যারেটিভ দিয়ে, ততই আওয়ামী লীগকে রিলিভেন্ট করা তাদের জন্য সহজ হবে। যারা আওয়ামী লীগকে রিলিভেন্ট করতে চায় সেখানে রয়েছে আরেক ভয়। তাহলে রেজওয়ানা কোন শাস্তির মুখোমুখি হবেন বলে আপনি মনে করেন? প্রাকৃতিক শাস্তির মুখোমুখি হবে? বাংলাদেশের আইন কি ততটা সূক্ষ্ম যে রেজওয়ানাকে নৈতিক অপরাধের জন্য শাস্তি দিবে? আপনার উত্তর লেখেন কমেন্ট বক্সে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।